সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। গেল 2024 সালের 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে ছেদ পড়েছে। বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতার সম্ভাবনা ভারতকে এতটাই বিচলিত করেছে যে তারা দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে তার প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে সামরিক বিশ্লেষকরা অভিযোগ করছেন। বাংলাদেশের তরুণ তুর্কিরাও ভারতের 7 সিস্টার্সকে ভেঙে দেওয়ার হুমকিও দিচ্ছে। এতে দুই দেশের মধ্যে টানাপোড়েন বেশ বেড়েছে। এখন প্রশ্ন হলো, ভারত কি বসে থাকবে? বিপদে পড়তে পারে কি বাংলাদেশ? ভারত এখন কি করতে পারে? বিশ্লেষকরাই বা কি বলছেন? ভারত কেন হাসনাতের এই 7 সিস্টার্সের মন্তব্যে এতটা তেঁতে আছে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দর্শক, দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম। এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। দীর্ঘ 17 বছরের আওয়ামী লীগ শাসনের অবসান শুধু দেশের অভ্যন্তরেই নয়, বড় ধরনের কম্পন তৈরি করেছে সীমান্তের ওপারে দিল্লিতেও। যে সম্পর্ককে একসময় বলা হতো সোনালী অধ্যায়, তা এখন রূপ নিয়েছে গভীর অবিশ্বাস আর কূটনৈতিক টানাপোড়েনে। একসময় দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ছিল আওয়ামী লীগ, কিন্তু বাংলাদেশের পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে ছেদ পড়েছে। সম্প্রতি আগরতলা ও কলকাতায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটে। দুই দেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়, যা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এর জেরে প্রথমে বাংলাদেশে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় ভারত। তারপর বাংলাদেশেও ভারতে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় সাময়িক সময়ের জন্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এই বক্তব্যের একদিন পর তিনি আবারও হুঙ্কার ছাড়েন, ভারতের হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল সেই সময়ে। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি ভারত বাংলাদেশ সম্পর্ক। যেন ঠিক এই মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাংলাদেশের একমাত্র শত্রু দেশ ভারত, তেমনি পাকিস্তানকে টপকে ভারতের 1 নম্বর শত্রু দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। হাসনাতের 7 সিস্টার্স ভেঙে দেওয়ার হুমকির বিপরীতে ভারতের শোরগোল পড়ে গেছে। ভারতের নেতারা মনে করিয়ে দিচ্ছেন, ভারত পারমাণবিক দেশ, চাইলে সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে। বাংলাদেশকে শিক্ষা দিতে হবে বলেও হুমকি ধামকি দিচ্ছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী। অর্থাৎ হঠাৎই যেন লঙ্কা কাণ্ড বেঁধে গেছে গোটা অঞ্চলে। 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুঙ্কার ভারতের সব মহলে আলোড়ন তুলেছে। এই খবর ছেয়ে গেছে ভারতের সব গণমাধ্যমে। পশ্চিমবঙ্গের বাঙালি সমাজে যেন ঝড়ই বয়ে যাচ্ছে হাসনাতের কথাতে। এখন প্রশ্ন হলো, ভারত কি বসে থাকবে? বিপদে পড়তে পারে বাংলাদেশও কি? ভারত এখন কি করতে পারে? বিশ্লেষকরা এ নিয়ে কি বলছেন? ভারত কেন হাসনাতের 7 সিস্টার্সের মন্তব্যে এতটা তেঁতে আছে? এসব প্রশ্নের বিশ্লেষণের শুরুতে যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 7 সিস্টার্স নিয়ে কথা বলাটা ভারতের জন্য চরম উদ্বেগের। রাজনীতিকদের এই ধরনের বক্তব্যের প্রভাব কখনো কখনো বেশ গভীর হয়। এর মাধ্যমে ভারত কি আক্রমণের সুযোগ পেয়ে গেল? এ বিষয়ে সমর বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ না হলেও ভারত এখন বাংলাদেশের উপর মাল্টি ডাইমেনশনাল বা বহুমুখী চাপ প্রয়োগ করবে। এর মধ্যে থাকতে পারে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিরুদ্ধে লবিং করা, সংখ্যালঘু ইস্যুকে বড় করে দেখানো এবং অর্থনৈতিক অসহযোগিতা করা। ভারতের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক সংবাদে বলেছে, 7 সিস্টার্সের ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের কাছে ভারতীয় সেনাবাহিনীর বিশেষায়িত একটি ইউনিট মোতায়েন করা হয়েছে, যারা মূলত পাহাড়ি দুর্গম এলাকায় অপারেশন চালানোর জন্য পারদর্শী। এ তথ্য নিজে জানিয়েছেন
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলাদেশের স্বাধীনতার পর এই অঞ্চল অর্থাৎ বাংলাদেশ সীমান্তে আর কখনো এই বাহিনী দেখা যায়নি। তাহলে প্রশ্ন উঠছে, হঠাৎ কি এমন দরকার পড়ল যে এত বছর পর সেনাবাহিনীর আধুনিক বিশেষ ইউনিটকে সীমান্তে মোতায়েন করল ভারত, তাও আবার এমন এক ডিভিশনকে যারা 1971 সালে যুদ্ধ করতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল। ভারতীয় পক্ষ থেকে খুব সূক্ষ্মভাবে এই ডিভিশন মোতায়েনের খবর বাতাসে ভাসিয়ে দিচ্ছে। বিবিসি বলছে, গেল মাসে বাংলাদেশের উত্তর পূর্ব সীমানার মাথার কাছে দুটি বিশেষায়িত সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। এর একটি বাংলাদেশ সীমান্তের 30 কিলোমিটারের মধ্যে আসাম রাজ্যের ধুবরী এলাকায়, অন্যটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়। চিকেন নেকের এত কাছে ভারতীয় সেনাবাহিনীর এই দুই ঘাঁটি স্থাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। কেন এটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে হবে তার উত্তর পাওয়া যাবে মানচিত্রে। ভারত যে দুই জায়গায় নতুন সেনা ঘাঁটি স্থাপন করেছে তা মূলত বাংলাদেশের রংপুর অঞ্চলকে কেন্দ্র করে। রংপুর হয়েই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের ঠিক পাশেই পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যন্ত যাওয়া যায়। ম্যাপ ভালো করে দেখলে বোঝা যায় রংপুর অঞ্চলকে দুই পাশ থেকে চাপে রাখতে পারবে ভারতীয় সব সেনা ঘাঁটি। সামরিক কৌশলে যারা সামান্যতম জ্ঞান রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এসব সেনা ঘাঁটি তৈরির পেছনের মূল উদ্দেশ্য কী। এসব ঘাঁটিতে যে ধরনের ইউনিট মোতায়েন করা হয়েছে তাও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই স্টেশনে ভারতের সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট প্যারা SF সহ প্রায় 1500 সেনা সদস্য রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এই স্টেশনের যে কোনো ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া, নজরদারি এবং উচ্চ প্রভাবযুক্ত ট্যাকটিক্যাল অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতীয় সেনাবাহিনীর প্যারা SF মূলত কমান্ডো ইউনিট হিসেবে পরিচিত, যারা সব সময় যে কোনো ধরনের অভিযানের জন্য প্রস্তুত থাকে। বিশেষ সব সেনাবাহিনীতে কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হয় মূলত জরুরি প্রয়োজনে যে কোনো অবস্থায় অভিযান পরিচালনা করে সফল হওয়ার জন্য। স্পর্শকাতর অঞ্চল এবং সময়ে প্রয়োজনে শত্রু ভূখণ্ডের ভেতরেও অভিযান চালায় এই কমান্ডো বাহিনী। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ কি এমন প্রয়োজন পড়ল যে ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছে সেনা ঘাঁটি তৈরি করে সেখানে কমান্ডো মোতায়েন করল? ভারত এখানেই থেমে নেই। এরপর আরেক বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অঞ্চল মিজোরামেও সেনা ঘাঁটি স্থাপন করেছে। সেভেন সিস্টার্সের অন্যতম মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় 318 কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের এপারে রয়েছে রাঙামাটির ঠেগামুখ এলাকা। সীমান্তের পারবা এবং সিলজুরি এলাকাকে চতুর্থ সেনা ঘাঁটির জন্য সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করা হচ্ছে। 19 ডিসেম্বর মিজোরামে ছুটে গেছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান নামচন্দ্র তিওয়ারি। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সীমান্তের দিক থেকে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় যে কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ মোকাবেলা করতে নাগাল্যান্ড রাজ্যের দিমাপুর ভিত্তিক 3য় কোর্স থেকে একটি পদাতিক ব্যাটালিয়ন মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী BSF আগামী 5 বছরে ব্যাপক প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। ভারতের উত্তর পূর্বে আসাম রাজ্যের শিলচর ও মিজোরামে 3টি ব্যাটালিয়ন কমান্ড এলাকায় বাংকার, রিংবাদ, বিস্ফোরণ বিরোধী আশ্রয়স্থল এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার নির্মাণ করা হবে। মিজোরাম সেক্টরে বাংলাদেশের সাথে ভারতের 85টি সীমান্ত চৌকি রয়েছে। এই চৌকিগুলোকে ভবিষ্যতের জন্য আধুনিক কম্পোজিট অপারেশনাল হাবে রূপান্তর করা হবে। এরই মধ্যে মিজোরামের লুংলেই এবং লংটালাই জেলায় 40টি এই ধরনের অবকাঠামো নির্মিত হয়েছে এবং আরও 19টির অনুমোদন দেওয়া হয়েছে। পারস্পরিক এই ঘটনাগুলো আসলে একই সূত্রে গাঁথা। চিকেন নেকের এক পাশে ভারতীয় কমান্ডারদের আনাগোনা হচ্ছে, আরেক পাশে মোতায়েন করা হচ্ছে পাহাড়ি এবং জলযুদ্ধে পারদর্শী মাউন্টেন ডিভিশনকে। খুবই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ভারত। পরিস্থিতি বিশ্লেষণ করলে এটি পরিষ্কার যে সম্ভবত ভবিষ্যতের যে কোনো বড় সংঘাতের আশঙ্কাকে মাথায় রেখেই ভারত এসব সামরিক কার্যকলাপ
পরিচালনা করছে। চিকেন নেক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিলিগুড়ি সংলগ্ন এই 22 কিলোমিটার এলাকা হাতছাড়া হয়ে গেলে ভারতকে হারাতে হবে গোটা উত্তর পূর্বাঞ্চল, যে কারণে ভারত অনেক গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এই অঞ্চলের পরিস্থিতি। এর ফলে এখানে S-400-এর মতো কৌশলগত আকাশ প্রতিরক্ষা মিসাইলও মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়ির হাসিমারা বিমান ঘাঁটিতে সুখোই ফাইটারের পাশাপাশি রাফাল যুদ্ধবিমানকেও প্রস্তুত রাখা হয়েছে। এমনকি আত্মঘাতী কামিকাজে ড্রোনের খবরও পাওয়া যাচ্ছে সীমান্তের ওপার থেকে। এ অবস্থায় বাংলাদেশের কি প্রস্তুতি তা নিয়ে প্রশ্ন উঠছে। সার্বভৌমত্ব রক্ষার মুখে ছাড় না দেওয়ার কথা বললেও মাঠ পর্যায়ে প্রস্তুতি কি তা এখন ভেবে দেখার সময় এসেছে। ভারতের এমন প্রস্তুতি মাথায় রেখে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে পরিকল্পনা সাজাতে হবে যত দ্রুত সম্ভব। সামরিক পরিভাষায় ছোট দেশ বড় দেশ বলে কোনো কিছু নেই। আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার সবার রয়েছে। স্বাধীন দেশের ভূখণ্ডে হামলা হলে পাল্টা প্রতিরোধ যে কোনো দেশের অধিকার। নদী খাল বিধৌত বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইজ। এই দেশের ভৌগোলিক পরিবেশ বহিঃশত্রুদের জন্য অনুকূল নয়। এটি হাড়ে হাড়ে টের পেয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী। এবার বাংলাদেশেরও সময় এসেছে সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠার। কারো ওপর আক্রমণ নয়, কিন্তু আক্রান্ত হলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা যায়। এ ব্যাপারে নজর দেওয়ার সময় এখনই। সেদিকেও নজর দিয়েছে বাংলাদেশ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে টাইফুনের মতো যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন খাদের কিনারায়, এটা স্বীকারও করছেন পররাষ্ট্র উপদেষ্টা। একদিকে হাসনাতের হুঙ্কার, অন্যদিকে দিল্লির শাসানি। ভারত এখন শিক্ষা দেওয়ার যে হুমকি দিচ্ছে তা যদি বাস্তবে রূপ নেয়, তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ভয়াবহ অস্থিরতা শুরু হতে পারে। তবে বাংলাদেশও আগের মতো নতজানু হয়ে থাকার নীতিতে নেই, সেটাও পরিষ্কার। আগামীতে কি হয় সেটি এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি পরিষ্কারভাবে ভারতকে জানিয়ে দেওয়ার অধিকার রাখে বলেও মনে করছেন তারা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশে ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।